বলছি রে, আমি তোকে শুধু শুধু বিসর্জন দিচ্ছি না রে। আমি তো চাই তুই তুই ফিরে আয়, সুস্থ দে, ফিরে আয়, তুই ফিরে আয়। কি করছিলিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? নিজের ছেলেকে জলে ভাসিয়ে দিচ্ছিলিস? সারা জীবন পাতকি হতিস, মুখ পুরি পাতকি হতিস। দিদি, দে তো ছেলেকে, দে। দিদি, দিদি, তুমি ওকে নিও না দিদি। ও দিদি, কোথায় নিয়ে যাচ্ছ দিদি? ও দিদি, তুমি ওকে নিয়ে যেও না। আমি তো বলছি ওর পুণ্যতে অনেক সুস্থ বেটা হবে। আমি নিজে বিচার করিয়েছি, কনকটা ওর কয়ে গেছে। এ বেটার বেশি দিন বাঁচবে না। দেখো না, দেখো, এই দেখো না, দেখো জ্বরে কেমন গা হাত পা পুড়ে যাচ্ছে। দেখো না দিদি, দেখো এই বেটা হচ্ছে আগেরটার মতো চলে যাবে দিদি। এই বেটা হচ্ছে থাকবে না। দিদি, দিদি, দোয়াই তোমার দিদি, দিদি তুমি ওকে নিয়ে যেও না দিদি, দোয়াই তোমার দিদি। কিছু চাই না, তোর মাথা খারাপ হয়ে গেছে সরজু। ধম্মে বাধা দিচ্ছ দিদি, ধম্মে বাধা দিচ্ছ। বলছি না, বলছো তো এ চলে গেলে অনেক সুস্থ বেটা আসবে। তুমি চাও না তাই না? শাশুড়ি মা যা বলেন একদম ঠিক। তুমি চাও না আমি সুস্থ বেটার জন্ম দিই। তুমি চাও না তুমি দিদি বলছিস সরজু। তোর মুখ থেকে এমন কথা বেরোলো? তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি তোর বড় দিদি আর তুই আমার ছোট বোন। আমি চাইলে এক্ষুনি তোকে একটা চড় মারতে পারতাম, কিন্তু নিহার তিনি এখানে আছেন। চল চল এখান থেকে, চল আমার সাথে। আয় আয় বলছি, আয় আয় আয়। দেখলেন আপনি ও কি করতে যাচ্ছিল? ওর বেটাকে জলে ভাসিয়ে দিচ্ছিল। জ্যোতিষী বলেছে নাকি ওর বেটার আয়ু কম, সুস্থ বেটার জন্য ওর ছেলেকে ভাসিয়ে দিচ্ছিল। কি রে, তুই এমন পাশানি কি করে হস? কি করে হস এমন পাশানি? এমন কেউ করতে পারে সরজু? কেউ করতে পারে? তাছাড়া সরকার আইন করে এই প্রথা বন্ধ করেছে। কিন্তু ওই জ্যোতিষী যদি এই উপদেশ দেয় তাহলে তাকেও শাস্তি পেতে হবে। ও কি বলে জানেন? আমি নাকি ওর দম্ভ কাছে বাধা দিচ্ছি। আমার নাকি ওর ভাগ্য থেকে হিংসে হয়। আমি নাকি চাইলে ওর বেটা হোক। আমি আর কিচ্ছুটি শুনতে চাইনি। আপনি ওকে সাজা দিন, ওকে শাস্তি দিন, আপনি শাস্তি দিন। আর বাতাসে দিদিকেও আমি দেখে নেব। ওঠ ওঠ সরজু, ওঠ। আর যদি তোর বোনটাও তোকে সাজা না দেয় আমি তার পিঠে চাল তুলে নেব। দিদি, ও দিদি, তুমি আমায় মাফ করে দাও দিদি। আমায় তুমি মাফ করে দাও। আমি যে
কথা যে আমার সব সময় কানে আসছে। সুস্থ বেটার জন্ম না দিলে তিনি আমার ত্যাগ দেবে। তাদের মুখ খানা যে আমার সব সময় চোখে ভাসছে দিদি। আর জানো কনকটাও তো কয়ে গেছিলেন নিজের বুকের দনকে মা গঙ্গার কাছে দিলে মা গঙ্গা নাকি তাকে ফিরিয়ে দেয়। আর সুস্থ বেটাও নাকি হয়। এই জন্যে তুই তো ছেলেকে গঙ্গা জলে বিসর্জন দিচ্ছিলি সরজু? হ্যাঁ দিচ্ছিল। বুকে পাথর বেঁধে বিসর্জন দিচ্ছিল। আমি তো একদম এই কাজ করছি না দিদি। অনেক মাই তো এমন কাজ করে দিদি, অনেক মা করে। তুমি ঠিক বলেছ। এই প্রথা মানতে গিয়ে আমাদের দেশের কত শত হতভাগ্য মাকে লুকিয়ে এই কাজ করতে হচ্ছে। যতদিন না পর্যন্ত আমাদের মনে সুবুদ্ধি উদয় হচ্ছে ততদিন পর্যন্ত শুধু আইন করে প্রথা বন্ধ করা যাবে না। লুকিয়ে লুকিয়ে এই বিসর্জন চলতেই থাকবে। রানী, তুমি শুধু সরজুর দোষটা দেখো না। তুমি তো জানো আমাদের দেশে কত কুসংস্কার, কত অন্ধবিশ্বাস। তাছাড়া কত মানুষ ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করে বলেই কিছু মানুষ এমন ভুল করতে বাধ্য হয়। রানী, সরজু বউকে তোল, চলো এখান থেকে। আমি নিষেধ করেছিলাম বৌরানী, সত্যি বলছি, শুনলো না কথা। দিদি বিজয় লক্ষ্মী যুগে যুগে আলোক রূপিণী পরমা প্রকৃতি বন্দিত বহু রূপে। সাজা তো দিতেই হবে রানী, কিন্তু যে দোষ করেনি তাকে সাজা দিলে চলবে না। যারা আসল দোষী, যারা সরজু বউকে দিয়ে কাজ করতে বাধ্য করেছে, তাদেরকে সাজা দিতেই হবে। সর্দার, হুকুম করুন ছোট কর্তা। তুমি এক্ষুনি বাড়িতে যাও, গোপনে একটা পালকি আনার ব্যবস্থা করো। দেখো কেউ যেন জানতে না পারে। জি আগে ছোট কর্তা। তো আপনি কোথায় যাবেন? দেখছেন তো এখনো ওর শরীর ঠিক হয়নি, আতর কাটেনি। রানী, সরজু বউ আর জানবাজারের বাড়িতে আতুর কাটাতে পারবে না। আমরা অন্যত্র যাব। ও বাড়ি আর নয়। কোথায় যাবেন? কোথায়?
প্রণাম কর্তা। এ কি নায়েব, এত সকালে? আগে সুখবর আছে, ওই বড় খুকির বেটা হয়েছে। আপনি বিশ্রাম নিচ্ছিলেন তাই। এ কি খবর শোনালে হে? হ্যাঁ, এই এত সকালে এ তো মধুর সংবাদ। এই নাও, এই নাও, এই নাও তোমার বকশিস। যাও যাও, ঝি চাকর লেঠেল যারা আছে তাদের সকলকে মিষ্টি খাওয়াও। যা যা। নাম কর্তা। হ্যাঁ, মারবাড়ি থেকে বাবু রাজচন্দ্র দাস এবং একটি পালকি এসেছে। এত সকালে রাজচন্দ্র দাস? যা যা যা, নিয়ে আয় নিয়ে আয়। বাবু রাজচন্দ্র দাস এত সকালে? আমার কি মনে হয় জানো নায়েব, নিশ্চয়ই কোনো সুসংবাদ দিতে এসছে ওদের বাড়ির তরফ থেকে। কিন্তু পালকিতে কে আসতে পারে? আসতে দেখে দেখে নাও। এ কি বড় খুকি, তুই? তাহলে মশাই, আমি আপনার সব প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। আগে মেয়েদের অন্তরে যেতে অনুমতি দিন। হ্যাঁ নায়েব, যাও ওদের সঙ্গে নিয়ে অন্দরে যাও। প্রথমবার পৌত্র এসছে ঘরে, গিন্নিমাকে খবর দাও। এই কি আমার আর এক মেয়ে? কি হয়েছে বড় খুকি? কি হয়েছে মা? আপনারা ভেতর আসুন, গিন্নিমা ডাকছেন। চল। তাহলে মশাই, আমরা যে এখানে এসেছিলাম সেটা যেন কেউ না জানে, আর আপনিও গোপন রাখবেন। কি হয়েছে বাবা রাজচন্দ্র? একটু স্পষ্ট করে বলো তো, খুকির এই অবস্থা কেন? ওর তো এখন আতুর ঘরে থাকার কথা। তাহলে মশাই, যার জন্য আপনার মেয়ের এই অবস্থা, আমি তাকে শিক্ষা দিতেই ওদের এ বাড়িতে এনেছি। বুঝলাম না, একটু স্পষ্ট করে বলো তো বাবা। এসো এসো, বসো। তালমশাই, বলছিলাম, আমি বড় নিরুপায় হয়ে আপনার মেয়েকে আপনাদের বাড়িতে নিয়ে এসেছি। আসলে ও চেয়েছিল ওর পুত্র সন্তানকে গঙ্গা জলে বিসর্জন দিতে। আপনি তো জানেন তাই মশাই, আমাদের এই সমাজে কত অন্ধবিশ্বাস আর কুসংস্কার। কিন্তু তাই মশাই, আমি একেবারে নিরুপায় হয়ে গিয়েছিলাম। রানী রাত্রিবেলা হঠাৎ করে দেখলো যে আপনার মেয়ে বেটাকে দাও দেখি, গরম জলে একটু গাত পাটা মুছিয়ে দি। বউ, ও বউ, বউ, হুমা, হাতুর ঘর থেকে বউ বেটা সব গেল কোথায়? কর্তা মা,
ও কর্তামা, ও গিন্নিমা, কোথায় গেলে গো? শিগগির এসো না গো, ছোট মা গো, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ। কি হয়েছে? কি চিল্লাচ্ছিস কেন? আরে আতুর ঘর তো খালি গো, বউ বেটা ঘরে নেই গো, কি সর্বনাশ হয়ে গেছে। দেখি সত্যি তো, কোথায় গেল ওরা? আমি দেখছি। সকালে অত চেঁচামেচি করছি, কিছু তো বুঝতে পারছি না বড় গিন্নি। চলো একবার দেখি গিয়ে, চলো দেখি। তুই যখন ঘরে ঢুকলি, ছোট বউ, কি হয়েছে বল দেখিনি? সুবল এত চেঁচামেচি করছে কেন? হবিস মা, বৌমা নাতিকে পাচ্ছি নে। কি কথা? এখনো আতুর ঘর কাটেনি, বেটাকে নিয়ে ঘর ছেড়ে কোথায় গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার কি সর্বনাশ। এ কেমন কথা বড় গিন্নি? একটা জল জ্যান্ত মানুষ বেটা নিয়ে বেরিয়ে যাবে আর বাড়ির কারো চোখে পড়বে না? আমি কি কইব? আমার মাথাটা কাজ করছে না, মাথা কাজ করছে না। ও বউ, চন্দ্রের বউ কোথায়? তাকে জিজ্ঞেস কর, সে জানে কি না। বাইরে শুনলাম লোকজন বলা বলি করছে ঠাকুরপো আর বউ নাকি রেত থাকতে বেরিয়েছে, এখনো ফেরেনি। সে কি কথা? আমার বউ ওদের সঙ্গে ছিল নাকি? রেত থাকতে বেরিয়েছে, কাউকে কিচ্ছুটি বলেনি, এখনো ফিরল নে। যত আয় দেখিনি, চল 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 চল। চন্দর, ও চন্দর, নাচবো নাচবো। কি হয়েছে ফুলটা কুমা, এভাবে ডাকাডাকি করছো কেন? ও তোরা ঘরেই ছিলি? কি অদ্ভুত প্রশ্ন, ঘরে থাকবো না তো কোথায় যাব? চন্দর, চন্দর, তোরা রেতে কোথায় গেছিলি বাবা? শুনলাম। কে শুনলে? আমরা রাতের ঘরে বাইরে ছিলাম। দেখো মা, প্রথমত আমরা কোথাও যাইনি, আর যদি গিয়েও থাকি তাতে কি যায় আসে? এসে যায় চন্দর, এসে যায়। আতুর ঘরে সরজু আর সরজুর বেটা নেই। সে কি, এই অবস্থায় কোথায় গেল? আর গেলই বা কি করে? সেটাই তো আমাদের প্রশ্ন চন্দর। তোর বউ কোথায় রে? তাকে দেখছি না কেন? কেন, সরজু বউকে না পাওয়ার সঙ্গে রানীর কি সম্পর্ক? দুটিতে তো খুব বাপ, তাই শুধোচ্ছি। চন্দর, ছোট বৌমা কোথায়? নিশ্চয়ই হেসে লেগেছে। আমাকে তো বলে গেল মেয়ের জন্য দুধ গরম করতে যাচ্ছে, গিয়ে দেখো হয়তো সেখানেই আছে। বেশ, তবে আমি হেসেলেই যাচ্ছি, দেখি সেখানে ছোট বৌমা আছে কিনা। আমি তাকে পরীক্ষা করতে যাচ্ছি না বাবা, তবে তাকে শুধবো সে এই বিষয় কিছু জানে কিনা। মা, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ হ্যাঁ, চল দেখি একবার হেসেলে, চল চল। বলেছিলাম না দুধটা ঠান্ডা করে রাখতে, এত গরম দুধ কি মেয়েটা খেতে পারে? এইদিকে মেয়েটা খিদের জ্বালায় কাঁদছে। একটু
নাড়াচাড়া করে নাও বৌরানী, দুধ জুড়িয়ে যাবে। বৌরানী, কেউ না কেউ কিন্তু ঠিক বুঝেছে যে রেতে তুমি গড়ে চিড়ে নেই। তোমাকে যে কাজটা করতে বললাম সেটা করো। নাও মেয়েকে গিয়ে দুধটা খাইয়ে দাও, দেখো যেন গরম না থাকে। আর শোনো, আমি মিছে কথা কইনি, কিন্তু তিনি আমাকে যে কারণে মিছে কথা কইতে বলেছে সেই কারণে প্রয়োজনে আমি আরও 10 বার মিছে কথা কইতে রাজি আছি। কিছু ভালোর জন্য যদি মিছে কথা কইতেই হয় তবে তাতে দোষ হয়নি। এমনিতেও ঠাউরবো যা দশা করেছিল সরজুর, তার জন্যই সরজু এমন কাজ করতে বাধ্য হয়েছে। এর একটা বিহিত দরকার।